আমার বিয়ে করতে ইচ্ছে করছে। আহ আমার মনে হয় এখন আমার বিয়ে করে ফেলা উচিত। তুমি বলো আমার কি করা উচিত? তুমি কি আমাকে খুশি রাখতে পারবে? আজ রাতে একটু সময় দিও আমাকে, ভুলে যেও না। দিল্লির এক বৃদ্ধ ব্যক্তি রামশঙ্কর তার ছেলে অর্জুনকে বিদায় জানাচ্ছিলেন। অর্জুন দুবাইতে চাকরি পেয়েছে। যাওয়ার সময় অর্জুন তার সুন্দরী স্ত্রী প্রীতিকে তার বাবার জিম্মায় রেখে গেল। রামশঙ্করের চেহারা খুশিতে উজ্জ্বল ছিল। অর্জুন স্ত্রীর হাত ধরে বাবাকে বলল, বাবা, প্রীতির খেয়াল রেখো, ও খুব আবেগপ্রবণ। রামশঙ্কর বললেন, বেটা, চিন্তা করো না, আমি প্রীতিকে মেয়ের মতোই ভালোবাসব। অর্জুন প্রীতিকে জড়িয়ে ধরে বিমানবন্দরের দিকে রওনা হলো। পরদিন প্রীতি যখন শ্বশুরকে চা দিচ্ছিল, তখন রামশঙ্কর বললেন, বৌমা, এখানে এসে আমার কাছে বসো, তোমাকে কিছু বলার আছে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট করুন। রামশঙ্কর বললেন, বৌমা, জানি না কেন, তবে ইদানিং আমি খুব একাকী ফিল করছি। আমি চাই কেউ আমার সাথে থাকুক, আমার একাকিত্ব ভাগ করে নিক এবং আমাকে খুশি রাখুক। আমার মনে হয় আমার আবার বিয়ে করা উচিত। প্রীতি মৃদুস্বরে বলল, বাবা, আপনি এসব কি বলছেন? আমি তো আছেই আপনার খেয়াল রাখার জন্য, আপনাকে খুশি রাখার জন্য। আপনি যা বলবেন আমি তাই করব। রামশঙ্করের মুখে হাসি ফুটে উঠল। তিনি উঠে ধীরে ধীরে প্রীতির কাছে বসলেন। তিনি প্রীতির কাঁধে হাত রেখে বললেন, ঠিক আছে বৌমা, দেখি আমাকে খুশি করার জন্য তুমি কি করতে পারো। প্রীতি হালকা হেসে বলল, বাবা, এত তাড়া কিসে? এখন তো আমরা দুজনেই এই বাড়িতে একা। আমি আপনাকে রাতে একটা বিশেষ উপহার দেব। কথা বলে সে চায়ের কাপ তুলে রান্নাঘরে চলে গেল। রামশঙ্কর তার যাওয়ার পথের দিকে তাকিয়ে হাসছিলেন। এখন তিনি প্রায় লুকিয়ে লুকিয়ে প্রীতির দিকে তাকাতেন। যখন সে ঘর ঝাড়ু দিত, কাপড় ধুত বা বাড়ির কাজ করত, তখন তিনি বলতেন, বৌমা, ওড়নাটা সরিয়ে নাও, যাতে কাজ করতে সুবিধা হয়। রামশঙ্করের দৃষ্টি শিকারীর মতো তার ওপর নিবদ্ধ ছিল। এক রাতে তিনি ধীরে ধীরে নিজের ঘর থেকে বেরিয়ে প্রীতির ঘরে গেলেন। প্রীতি আয়নার সামনে দাঁড়িয়েছিল। তার আঁচল ধীরে ধীরে কাঁধ থেকে খসে পড়ছিল। হঠাৎ পায়ে শব্দ শুনে প্রীতি চমকে উঠল। সে ভয়ে ভয়ে পেছনে ফিরে বলল, বাবা, কি হয়েছে? আপনার কি কিছু লাগে? রামশঙ্কর ধীরে ধীরে এগিয়ে এলেন, কিন্তু হঠাৎ তার পা পিছলে গেল। তিনি ইচ্ছাকৃতভাবে পড়ে যাওয়ার ভান করলেন। তিনি সোজা প্রীতির বাহুতে পড়লেন এবং দুজনেই বিছানায় লুটিয়ে পড়লেন। প্রীতির হৃস্পন্দন বেড়ে গেল। সে ভয়ে ভয়ে উঠে আঁচলটা ঠিক করে নিয়ে বলল, বাবা, এটা কি ছিল? রামশঙ্কর ধীরে বললেন, বৌমা, আমাকে মাফ করে দাও, আমার পা পিছলে গিয়েছিল। আসলে আমি শুধু আমার ঔষধ চাইতে এসেছিলাম। কোথায় রেখেছ? কিন্তু তার চোখ এখন সেই রহস্যময় তৃপ্তি ছিল। প্রীতির মনে ঝড় উঠছিল। বাবা, আপনি নিজের ঘরে যান, আমি ঔষধ নিয়ে আসছি। এবং সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। সন্ধ্যায় যখন প্রীতি ভিডিও কলে তার স্বামী অর্জুনের সাথে কথা বলছিল, তখন তার কণ্ঠে সেই পুরনো ভালোবাসা ছিল, সেই একই স্নিগ্ধতা। সে তার কথায় অর্জুনকে হাসাতো, কখন নতুন কাপড় পরত, কখনো ভিডিও বানিয়ে অর্জুনকে পাঠাতো। সে হাসতে হাসতে অর্জুনকে চুমু দিত এবং মনের কথা বলতো। কিন্তু সে জানত না, রামশঙ্কর জানালার আড়াল থেকে সব দেখছিলেন। তার চোখে কামনার আগুন জ্বলে উঠল এবং তার চেহারায় রাগ হিংসায় লাল হয়ে যাচ্ছিল। তিনি চুপচাপ সেখান থেকে সরে গেলেন, কিন্তু তার মনে অন্য কিছুই চলছিল। পরদিন প্রীতি নিজের ঘরে মোবাইলে ব্যস্ত ছিল। হঠাৎ বাইরে থেকে কোনো মহিলার হাসির শব্দ এলো। সে অবাক হয়ে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এলো। রামশঙ্কর তার সামনে এক মহিলার সামনে হাসতে হাসতে কথা বলছিল। প্রীতি অবাক হয়ে রেগে গিয়ে জিজ্ঞেস করল, বাবা, এই মহিলাকে? রামশঙ্কর শান্তভাবে উত্তর দিলেন, বৌমা, কেন? আমি কি তোমাকে বলিনি যে আমি আবার বিয়ে করতে চাই? এই ভদ্রমহিলা প্রস্তাব নিয়ে এসেছেন। আমি তাকে বলেছি আমার জন্য একটি ভালো সুন্দরী একটি স্ত্রী খুঁজে দিতে। তার কণ্ঠে অদ্ভুত গর্ব আর প্রশান্তি ছিল। এসবই ছিল এক চাল, যেন রামশঙ্কর জেনে শুনে প্রীতিকে বিরক্ত করছেন। প্রীতির মনে রাগ জমে গেল, তার মুখ লাল হয়ে গেল, কিন্তু সে কিছু না বলে নিজের ঘরে ফিরে গেল। প্রীতির মনে ঝড় বইছিল। সে চাইতো না রামশঙ্কর আবার বিয়ে করুক, কারণ সে রামশঙ্করের অঢেল সম্পত্তি আর টাকা পয়সার কথা ভাবছিল। রামশঙ্করের বিয়ে হলে সব সম্পত্তি নতুন স্ত্রীর নামে হয়ে যাবে। এই ভয়ে তাকে রাতে অন্ধকারে রামশঙ্করের ঘরে নিয়ে এলো, হাতে এক গ্লাস দুধ নিয়ে। দরজায় টোকা দিল। রামশঙ্কর বিছানায় শুয়েছিল। তার হাতে একটি পুরনো চিঠি আর কিছু ছবি ছিল, যা সে গভীর মনোযোগ দিয়ে দেখছিল। দরজার শব্দ শুনে সে সঙ্গে সঙ্গে চিঠি ও ছবিগুলো বালিশের নিচে লুকিয়ে নিল। প্রীতি ধীরে ধীরে ভেতরে এলো। তার কণ্ঠে এক অদ্ভুত নম্রতা ছিল। বাবা, আপনি নিশ্চয়ই ক্লান্ত, আমি কি আপনার মাথা মালিশ করে দেব? রামশঙ্কর চুপচাপ মাথা নাড়লেন। প্রীতি ইচ্ছেকৃতভাবে তার মাথার স্ক্রাব মেঝেতে ফেলে দিল এবং মাথা মালিশ করতে করতে ধীরে ধীরে নিজের মাথা রামশঙ্করের বুকে রাখল। রামশঙ্করের শরীরে হালকা শিহরণ খেলে গেল। তিনি ঘাবড়ে গিয়ে বললেন, বৌমা, এসব কি করছো? প্রীতি মিষ্টি স্বরে বলল, বাবা, আমি শুধু আপনার মনকে সান্ত্বনা দিচ্ছি। আমি আপনাকে খুশি করছি। আপনি চিন্তা করবেন না,
যতক্ষণ আমি আছি আপনার দ্বিতীয় ও বিয়ের প্রয়োজন হবে না। রামশঙ্করের চোখে এক অদ্ভুত বাসনা দেখা দিল। তিনি প্রীতিকে বাহুর দৌড়ে ধরে নিচু গলায় বললেন, বোমা, যদি তুমি আমার ইচ্ছা পূরণ করতে থাকো তাহলে আমি তোমাকে সবকিছু দেব, আমার সম্পদ, আমার সম্পত্তি। ধীরে ধীরে উঠলেন, তার পদচ্ছেপে শব্দ নিস্তব্ধতায় হালকা আওয়াজ তুলছিল। তিনি সোজা প্রীতির ঘরে গেলেন এবং সেখানে কিছু খুঁজতে লাগলেন। তার চোখ ঘরের প্রতিটি কোণে দ্রুত খুঁজছিল, যেন সে কোনো গভীর রহস্য খুঁজছে। অবশেষে তার নজর আলমারির ওপর রাখা একটি ছোট্ট ফুলদানির উপর গেল। রামশঙ্কর সেটি তুললেন, হাতে গোড়ালেন এবং তার মুখে এক ভয়ঙ্কর রহস্যময় হাসি ফুটে উঠল। তিনি চুপচাপ তার ঘরে এসে বিছানায় শুয়ে পড়লেন, যেন তিনি কোনো বড় রহস্য খুঁজে পেয়েছেন। সারাদিন প্রীতি রামশঙ্করকে হাসানোর চেষ্টা করত। কখনো সে তার হাত নিজের দিকে টানত, কখনো তার কোলে বসে পড়ত এবং কখনো তার গলায় হাত দিয়ে হেসে কথা বলত। কিন্তু এখন রামশঙ্কর ইতস্তত করছিলেন। তার দৃষ্টি প্রীতির সাথে মিলত, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিতেন, যেন তার মাথায় কোনো নতুন পরিকল্পনা ছিল। প্রীতির এই ঠান্ডা উদাসীনতার প্রতি বিভ্রান্ত হয়ে গেল, কিন্তু সে তার চালাকি চালিয়ে গেল। পরের রাতে প্রীতির ঘর থেকে যন্ত্রণাদায়ক কান্নার শব্দ এলো। শব্দগুলো এতই করুণ ছিল যে রামশঙ্কর, যিনি নিজের ঘরে পায়চারি করছিলেন, তা শুনে প্রীতির ঘরের দিকে দৌড়ালেন। তিনি দরজা খুলে ভীতু গলায় বললেন, বোমা, কি হয়েছে? কাঁদছ কেন? সব ঠিক আছে তো? তার কণ্ঠে উদ্বেগ ছিল। প্রীতি বিছানায় বসেছিল, তার মুখ কান্নায় ভিজেছিল। তার কান্নার আওয়াজ আরও বেড়ে গেল, যেন তার হৃদয় ভেঙে গেছে। সে ফিসফিস করে বলল, বাবা, আপনি এটা কি করলেন? আমার জীবন শেষ হয়ে গেল। আমি আর আমি নেই। আপনি আমার ইজ্জত লুট করেছেন। তার কণ্ঠ বেদনা ও অভিযোগে ভরা ছিল। রামশঙ্করের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ধীরে ধীরে এগিয়ে গিয়ে প্রীতিকে বললেন, বৌমা, বলো, কি হয়েছে? তুমি এমন কথা কেন বলছো? প্রীতি তার চোখের জল মুছল, কিন্তু কান্না আরও বাড়িয়ে দিল। বাবা, সকাল থেকে আমার বমি বমি ভাব হচ্ছে। আমি গর্ভবতী এবং এসব আপনার কারণে হয়েছে। আপনি আমার জীবন নষ্ট করে দিয়েছেন। এখন আমি দুনিয়ার সামনে মুখ দেখাবো কি করে? রামশঙ্কর ভয় পেয়ে গেলেন। বৌমা, এটা কি করে সম্ভব? আমি তো কিছুই করিনি। তুমি ভুল করছো। তার কণ্ঠ পরিষ্কার ছিল, কিন্তু প্রীতি তাকে মাঝপথে থামিয়ে দিল। বাবা, মনে হচ্ছে আপনার স্মৃতিশক্তি খুব দুর্বল হয়ে গেছে। কাল রাতে আপনি ঘরে এসে এই সব করেছেন, যা একজন স্বামী তার স্ত্রীর সাথে করে, আর এখন আপনি নির্দোষ হওয়ার নাটক করছেন। প্রীতির কণ্ঠ কান্না থেকে চিৎকারে পরিণত হল, যেন সে পুরো মহল্লাকে জাগাতে চায়। এই নাটক এখন বিপজ্জনক মোড় নিয়েছিল। রামশঙ্কর ভয় পেয়ে গেলেন। তিনি হঠাৎ উঠলেন, দরজার দিকে তাকালেন, তারপর প্রীতির দিকে ফিরে নিচু গলায় বললেন, ঠিক আছে বৌমা, ঠিক আছে, তুমি ঠিকই বলছো, কিন্তু তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। তুমি যা বলবে তাই হবে। তার কণ্ঠে এখন স্বীকারোক্তির এক অদ্ভুত সুর ছিল, যেন তিনি তার অপরাধ স্বীকার করে নিচ্ছেন। তিনি এগিয়ে গিয়ে প্রীতির কাঁধে হাত রেখে বললেন, কিন্তু এই গোপন কথা যেন কেউ না জানে, নইলে আমরা দুজনেই শেষ হয়ে যাব। প্রীতি চোখের জল মুছতে মুছতে রামশঙ্করের কাঁধে মাথা রেখে বলল, ঠিক আছে বাবা, আমাকে কখনো একা ছেড়েবেন না। কিন্তু পরদিন সকালে বাড়িতে এমন এক ঘটনা ঘটল যে প্রীতির সারা শরীর কেঁপে উঠল। রামশঙ্কর ঘরে ঢুকলেন। তার সাথে এক সুন্দরী মহিলাও ছিলেন, যিনি কোণের মতো পোশাক পরেছিলেন। দুজনেই হাসাহাসি করে কথা বলছিলেন। প্রীতি এই দৃশ্য দেখে রাগে লাল হয়ে গেল। সে চিৎকার করে বলল, বাবা, ও কে? রামশঙ্কর খুব শান্তভাবে উত্তর দিল, বৌমা, ও আমার স্ত্রী, আমি বিবাহিত, আজ থেকেও তোমার শাশুড়ি। প্রীতি অবাক হয়ে গেল। সে গভীর চিন্তায় পড়ে গেল। আমি তাকে খুশি রাখার জন্য সবকিছু দিতে প্রস্তুত ছিলাম, তবুও সে কেন বিয়ে করল? তার চোখ রাগে লাল হয়ে গেল। সে নরম অথচ শক্ত গলায় বলল, বাবা, আমার ঘরে আসুন, আমি আপনার সাথে কথা বলতে চাই। সে দ্রুত নিজের ঘরে চলে গেল। রামশঙ্কর প্রীতির ঘরে পৌঁছালে সে রাগে পাগল হয়ে যাচ্ছিল। বলতে লাগল, বাবা, আপনি আমাকে ধোঁকা দিয়েছেন, এখন আমি সবাইকে সত্যিটা বলে দেব। রামশঙ্কর নরম গলায় বললেন, পাগল প্রেম, বৌমা, পাগল হইও না। আমি এজন্যই বিয়ে করেছি। এই মহিলা তোমার সেবা করবে। এখন থেকে তোমাকে এই বাড়ির কোনো কাজ করতে হবে না, ও সব কাজ করবে। তুমি আর আমি শুধু একে অপরকে ভালোবাসব। একথা শুনে প্রীতির রাগ জল হয়ে গেল। তার মুখে তৃপ্তি ও হাসি ফুটে উঠল। কিন্তু প্রীতি জানত না তার জীবনে এক ঝড় আসতে চলেছে, যা তাকে ধ্বংসের কিনারায় নিয়ে যাবে। রামশঙ্করের নতুন স্ত্রী যে এই বাড়ির চাকরানির চেয়ে বেশি কিছু ছিল না। প্রীতির পায়ে মালিশ করত, তার মাথায় মালিশ করত এবং বাড়ির সব কাজ চুপচাপ করত। প্রীতির মনে হলো যে সে তার চালাকিতে জিতে গেছে। প্রীতির মনে হলো যেন সে রামশঙ্করের সব সম্পত্তি নিজের মুঠোয় নিয়ে নিয়েছে। কিন্তু রামশঙ্করের মুখে এক অদ্ভুত নীরবতা ছিল। তার চোখে শীতলতা, তার আচরণের উদাসীনতা সব প্রীতিকে বুঝতে লাগল। তার মনে হলো তার সমস্ত চাল এখন ব্যর্থ হয়ে যাচ্ছে।
রামশঙ্করের অজাদ সম্পদ ও ক্ষমতা তার হাত থেকে ফসকে যাচ্ছে। একদিন যখন রামশঙ্কর তার নতুন স্ত্রীর সাথে অনেকটা সময় কাটাচ্ছিলেন, তখন প্রীতি তাদের নির্জনে থামালো। তার কণ্ঠে বিষ ছিল। বাবা, এসব কি হচ্ছে? আপনি আমার থেকে দূরে থাকেন কেন? আপনি আপনার স্ত্রীকে এত সময় দিচ্ছেন। আপনার কি সেই প্রতিশ্রুতির কথা মনে নেই যা আপনি আমাকে দিয়েছিলেন? রামশঙ্কর এক মুহূর্তের জন্য তার দিকে তাকালেন আর ঠান্ডা গলায় বললেন, প্রীতি, আমার কিচ্ছু মনে নেই, যা ইচ্ছা কর, আমি এখন তোমার কোনো কথা শুনব না। প্রীতির মুখ লাল হয়ে গেল। সে নিজের ঘরের দিকে দৌড়ালো। সে দরজা শক্ত করে বন্ধ করল এবং কাঁপতে থাকা হাতে নিজের স্বামী অর্জুনকে ফোন করল। তার কণ্ঠ ফিসফিসানি ও রাগে ভরা ছিল। অর্জুন, তুমি যেখানেই থাকো এক্ষুনি ফিরে এসো। আমার জীবন শেষ হয়ে গেছে, আমার ইজ্জত লুট হয়ে গেছে। তার কণ্ঠ ভেঙে আসছিল। তোমার বাবা, তিনি আমার সাথে সেই সব করেছেন যা তার করা উচিত হয়নি। তিনি আমাকে ভোগ করেছেন। অর্জুন, তিনি তোমাকে ইচ্ছা করে দুবাই পাঠিয়েছেন যাতে তিনি আমার সুযোগ নিতে পারেন। অর্জুনের কানে যেন বজ্রপাত হলো। তার শ্বাস দ্রুত হয়ে গেল। কাঁপতে থাকা গলায় বলেন, বাবা এমন করতে পারেন না, মিথ্যে বলো না। প্রীতি দীর্ঘ শ্বাস নিল আর ঠান্ডা গলায় বলল, অর্জুন, আমি তোমাকে প্রমাণ পাঠাচ্ছি, নিজেই দেখে নাও। সে নিজের মোবাইল তুলল আর ভিডিওটি খুলল, যেখানে সে রামশঙ্করের সাথে ঘরে ছিল। তার মাথা তার বুকে রাখা ছিল। সেই ভিডিও যা সে গোপনে ক্যামেরা অন করে রেকর্ড করেছিল। সেই ভিডিও অর্জুনের পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারত। সে ভিডিওটি পাঠালো। অর্জুন ভিডিওটি দেখা মাত্র তার হৃদয় ভেঙে গেল। তার শ্বাস বন্ধ হয়ে গেল। তার চোখের সামনে অন্ধকার নেমে আসলো। সে কাঁপতে থাকা হাতে প্রীতিকে আবার ফোন করল। প্রীতি, আমার জান, চিন্তা করো না, যত তাড়াতাড়ি সম্ভব আমি আসছি, শুধু একটু অপেক্ষা করো প্রিয়া। অর্জুনের এই কথা শুনে প্রীতির চোখে আশার হালকা জিলিক দেখা গেল। পরদিন সকালে বাড়িটা ছিল বারুদের স্তূপের মতো। এটি ছিল কেবল একটি আগুনের স্ফুলিঙ্গ যা সব কিছু উড়িয়ে দেবে। রামশঙ্কর, তার স্ত্রী এবং প্রীতি খাবার টেবিলে নাস্তা করছিলেন। ঘরে নীরবতা ছিল। রামশঙ্করের মুখে চিন্তার চাপ ছিল। হঠাৎ দরজার ঘণ্টা বাজল। বুকের ধরপড়ানি বাড়িয়ে দেওয়ার মতো শব্দ। প্রীতির শ্বাস আটকে গেল। রামশঙ্করের চোখে এক অদ্ভুত দ্যুতি দেখা দিল, যেন তিনি এই মুহূর্তটিরই অপেক্ষা করছিলেন। দরজার ঘণ্টা আবার বাজল। রামশঙ্কর উঠে দরজা খুললেন। অর্জুন তার সামনে দাঁড়িয়েছিল। তার চোখে রাগের আগুন এবং যন্ত্রণার স্ফুলিঙ্গ জ্বলছিল। প্রীতি উঠে দাঁড়ালো এবং দৌড়ে গিয়ে অর্জুনের গলা জড়িয়ে ধরল। সে জোরে জোরে কাঁদতে লাগল। রামশঙ্কর গলা নামিয়ে বললেন, বেটা, তুমি এখানে কি করছো? সব ঠিক আছে তো? তুমি ফিরে এলে কেন? কিন্তু তিনি তার বাক্য শেষ করার আগেই অর্জুন ফেটে পড়ল। সে বাবার কলার চেপে ধরল। তার কণ্ঠ রাগে কাঁপছিল। আপনি বাবা নন, আপনি একটা জানোয়ার। আপনি আমার নিষ্পাপ স্ত্রীর ইজ্জত লুটেছেন। আমি আপনাকে জ্যান্ত ছাড়ব না। অর্জুন তাকে জোরে ধাক্কা দিল। রামশঙ্কর মাটিতে পড়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি উঠলেন, দীর্ঘ শ্বাস নিলেন এবং শান্ত গলায় বললেন, বেটা, আমাকে মেরে ফেলো, কিন্তু আগে আমার কথা শোনো। তারপর তুমি আমাকে যে সাজা দিতে চাও আমি মাথা পেটে নেব। রামশঙ্কর নিজের পকেট থেকে একটি পুরনো সিল করা চিঠি বের করলেন এবং কিছু ছবি অর্জুনের হাতে দিলেন। এই চিঠি আমার পুরনো বন্ধু পাঠিয়েছে। এই ছবিগুলো দেখো, তোমার স্ত্রী কোনো সতীসাধ্যী নারী নয় এবং এটাই সেই সত্য যা সে আমাকে বলেছিল। অর্জুনের চোখে বিস্ময় ছিল। সে ছবিগুলো দেখল। প্রীতি অদ্ভুত জায়গায় রং বেরঙের পোশাকে এমনভাবে হাসছিল, মনে হচ্ছে সে সেখানকার ব্যবসার রানী। অর্জুনের মাথা ঘুরে গেল। বাবা, এসব কি? তার কণ্ঠ কাঁপছিল। রামশঙ্কর দীর্ঘ শ্বাস নিয়ে বললেন, বেটা, বলো, যখন তুমি দুবাইতে ছিলে তখন প্রীতি তোমাকে কতবার ফোন করেছিল? সে কতবার ভিডিও পাঠিয়েছিল? অর্জুন ভেবে বলল, বাবা, ও শুধু একবার বা দুবার ফোন করেছিল। ভিডিও? না, ও কোনো ভিডিও পাঠায়নি। রামশঙ্কর হাসলেন এবং বললেন, বেটা, এবার আরও এক ভয়ানক গোপন সত্য দেখো। তিনি উঠে প্রীতির ঘরে গেলেন এবং কিছুক্ষণ পর হাতে একটি সুন্দর ফুলদানি নিয়ে ফিরে এলেন। হ্যাঁ, এটা কোনো সাধারণ ফুলদানি নয় বেটা, এর মধ্যে একটি গোপন ক্যামেরা ছিল যা আমি প্রীতির ঘরে লাগিয়ে রেখেছিলাম। রামশঙ্কর উঠলেন, ফোন বের করলেন এবং ভিডিওটি চালালেন। অর্জুনের চোখ স্ক্রিনে আটকে ছিল। ভিডিওতে প্রীতির ঘর দেখা যাচ্ছিল। রাতে নিস্তব্ধতা ছিল। জানালা দিয়ে মৃদু আলো আসছিল। হঠাৎ এক যুবক চুপিসারে ভিতরে এলো।
প্রীতি তাকে দেখে জড়িয়ে ধরল। তারপর তারা দুজনেই বিছানায় শুয়ে পড়ল। অর্জুনের শ্বাস আটকে গেল। ভিডিওতে এই দৃশ্য বারবার দেখা যাচ্ছিল। প্রীতি এবং সেই ছেলেটি একে অপরের মধ্যে হারিয়ে গিয়েছিল। এমন দৃশ্য দেখে অর্জুনের হৃদয় ভেঙে গেল। রামশঙ্কর ঠান্ডা গলায় বললেন, আমি কোথায় ছিলাম বেটা? প্রীতি ওই প্রেমিকের সাথেই কথা বলতো, তাকে ভালোবাসার মেসেজ করত। সে তার নিজের পোশাক খুলে নতুন পোশাক পরে নোংরা ভিডিও পাঠাতো এবং বাহানা করত যে সে তোমার সাথে কথা বলছে। তারপর সে বলল যে আমি ইচ্ছাকৃতভাবে এই চরিত্রহীন মহিলার সাথে মিথ্যা সম্পর্ক তৈরি করেছিলাম, যাতে এর আসল রূপ বেরিয়ে আসে। যদিও সত্যি হতো তাহলে আমার কাছে আসতো না, আমার ঘরে আসতো না, আমার সাথে শুতো না, কিন্তু টাকার লোভ ওকে অন্ধ করে দিয়েছে। তিনি আরও একটি চমকে দেওয়ার মতো গোপন তথ্য ফাঁস করলেন। এই আমার স্ত্রী কোনো সাধারণ স্ত্রী নয়, বরং একজন লেডি ডাক্তার। যখন প্রীতি আমার ওপর অপবাদ দিল যে আমার তার সাথে সম্পর্ক আছে, তখন আমি এই ডাক্তারকে আমার নকল স্ত্রী বানিয়ে বাড়িতে নিয়ে এলাম। সে প্রীতির পরীক্ষা নিয়েছে এবং প্রমাণ করেছে যে গর্ভবতী হওয়ার সব নাটক মিথ্যা। প্রীতি এই নাটক আমাকে ব্ল্যাকমেল করার জন্য সাজিয়েছিল, যাতে সে আমার সম্পত্তি হাতিয়ে নিতে পারে। অর্জুনের চোখে জল ছিল, কিন্তু তার মুখ রাগে লাল হয়ে যাচ্ছিল। সে উঠে ঘুরে প্রীতিকে মাটিতে সজোরে এক থাপ্পড় মারল। তার আওয়াজ বাড়ির দেওয়ালে প্রতিধ্বনিত হলো, নোংরা নির্লজ্জ মেয়ে, তুমি আমাকে ধোঁকা দিয়েছ। আমি তোমাকে খুব ভালোবাসতাম। আমি তোমাকে খুশি রাখার জন্য দুবাই গেছিলাম, আর তুমি আমার সাথে এই করলে? প্রীতির কথা মুখে আটকে গেল। তার চোখ বড় বড় হয়ে রইল, যেন তার সমস্ত সাজানো নাটক ধ্বংস হয়ে গেছে। অর্জুন চিৎকার করল, বাবা, এক্ষুনি পুলিশ ডাকুন এবং এই মহিলাকে পুলিশের হাতে তুলে দিন। আমি ওর মুখ দেখতে চাই না। রামশঙ্কর ধীর গলায় বললেন, না, পুলিশ ডাকলে পুরো বাড়ি এবং আমাদের এলাকার বদনাম হবে। আমাদের দুজন চাই না। এর চেয়ে ভালো ও এই নোংরামি নিয়ে ওর আস্তানায় ফিরে যাক। ঘরে নিস্তব্ধতা ছিল। অর্জুনের দৃষ্টি বদলে গিয়েছিল। রামশঙ্করের ঠান্ডা হাসি তৃপ্তিকর ছিল, আর প্রীতি শুধু অসহায়ভাবে দাঁড়িয়েছিল, ধ্বংসপ্রাপ্ত, চূর্ণ বিচূর্ণ। নিজের ইচ্ছামতো জীবন কাটাও এবং আমার বাড়ি থেকে দূর হয়ে যাও। যাও, তোমার প্রেমিকের সাথে তোমার ব্যবসা করো। আমি তোমাকে সম্মান দিয়েছিলাম এবং তোমাকে বিশ্বাস করেছিলাম, ওটাই আমার ভুল ছিল। প্রীতি মেঝেতে বসে অর্জুনের পা জড়িয়ে ধরল। অর্জুন, তুমি এমন করো না, আমাকে মাফ করে দাও, আমি তোমার স্ত্রী। অর্জুন উচ্চস্বরে 3 বার বলল, আমি তোমাকে তালাক দিচ্ছি, আমি তোমাকে তালাক দিচ্ছি, আমি তোমাকে তালাক দিচ্ছি, এবং প্রীতিকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। দরজা শক্ত করে বন্ধ করে দিল। তারপর অর্জুন তার বাবা রামশঙ্করকে জড়িয়ে ধরল। তার চোখে জল ছিল। বাবা, আমাকে মাফ করে দেও, আমি সত্যটা জানতাম না। রামশঙ্কর কাঁদতে কাঁদতে বললেন, এটা অনেক বড় ধোঁকা ছিল। উপরওয়ালার কাছে শুকরিয়া যে আমাদের চোখ খুলে গেছে। আমরা সবকিছু আগেই বুঝতে পেরে গেছি।